ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন আমরা দেখব। তো সম্ভাব্য প্রশ্নের মধ্যে নিউটনের গতিসূত্র থেকে কত মার্কের এসে থাকে? দেখো, এমসিকিউ এসে থাকে 1 মার্কের এমসিকিউ এসে থাকে, আরেকটা লং কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে 3 মার্কের। তাহলে মোট নিউটনের গতিসূত্র থেকে আমরা 4 মার্কের কোশ্চেন দেখব। তো এবছর নিউটনের গতিসূত্র থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো হচ্ছে কোনগুলো? প্রথম, যে বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো, নাম্বার 1 কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো, তার সাথে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করতে বলবে, না হয়তো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করতে বলবে। তাহলে 2 নম্বর কোশ্চেন আমরা দেখতে পেলাম। থার্ড কোশ্চেন, রকেট বা জেট বিমানের মূলনীতি কার্যনীতি ব্যাখ্যা করো। রকেট বা জেট বিমানের কার্যনীতি কি হয়ে থাকে সেটাও আমরা এখানটায় ডিটেলস নেব। তো কোশ্চেন নাম্বার 4 যেটা নিয়েছি, যে নিউমেরিক্যাল আসতে পারে, যে নিউমেরিক্যাল গুলো এই সকল বিষয়ের উপর, একটা হচ্ছে টেনশন, পুলি, লিফট, আরেকটা হচ্ছে বোম এক্সপ্লোনেশন, মানে বোমের বিস্ফোরণ। তাহলে এই 4 প্রকারের কোশ্চেন এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখব যে বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য। দেখো, বলের ঘাত আমি প্রথমে লিখছি বলের ঘাত, ওপাশে লিখছি আমি ঘাত বল। দেখো, একটা জিনিস লক্ষ্য করো যে বলের ঘাতের মধ্যে কি রয়েছে, যে প্রযুক্ত বল হবে, কিন্তু তার সাথে সাথে আর কি আছে? দেখো, বলের ঘাতে কটা ওয়ার্ড আছে, কটা লেটার আছে, 1 2 3 4 5টা। আর ঘাত বল কটা আছে? দেখো, 4টা। তার মানে তোমরা এখান থেকে একটা আইডিয়া নেবে যে বলের ঘাতটা হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী, আর ঘাত বলটা হচ্ছে ক্ষণস্থায়ী ও বৃহৎ মানের। তাহলে বলের ঘাতের ডেরিভেশন কি? বলের ঘাতের ডেরিভেশন বলছে এটা, যে বলের ঘাতকে যদি আমরা যে অক্ষর দ্বারা প্রকাশ করি, বলের ঘাতকে, যেহেতু ইম্পালসিভ ফোর্স, তো জে ইকুয়ালস টু এফ ইন্টু টি, যে একটা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে কিছু সময় ব্যাপী, তাহলে ওই রকম বলটাকে আমরা বলবো বলের ঘাত। আচ্ছা, তো এক্ষেত্রে যে বলটা আমরা প্রয়োগ করছি সে বলটা কেমন মানের? ইউনিফর্ম ফোর্স। এই এফটা হচ্ছে কন্টিনিউয়াস ফোর্স বা স্থায়ী বল, স্থায়ী মানের বল। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিই তাহলে কি পাবো? তো জে ইকুয়ালস টু আমরা কি পাবো? এম ইন্টু এ ইন্টু টি। নেক্সট, জে ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। ভিটা হচ্ছে কি না, ওই বস্তুটার ক্ষেত্রে প্রাথমিক বেগ ছিল ইউ, ওই বস্তুটার উপরে এফ মানে বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটা টি সময় পরে যে বেগটা আছে সেটা হচ্ছে ভি। আচ্ছা, তো টি কে টি ক্যান্সেল, তাহলে জে ইকুয়ালস টু আমরা কি পাবো? এম ভি মাইনাস এম ইউ। দ্যাট মিনস কি পাচ্ছি? যে জে মানে হচ্ছে তো বলের ঘাত, তো বলের ঘাত সমান এম ভি মাইনাস এম ইউ, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তার মানে আমরা কি পাবো? ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার করতে পারলাম? ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সহিত সমান, এটা একটা আমরা ডেডলাইন পেলাম। নেক্সট, তাহলে এটা একটা পয়েন্ট আমাদের বেরিয়ে গেল। সেকেন্ড পয়েন্টে কি আসছে? যেহেতু বলের ঘাত এফ ইন্টু টি হয়ে থাকে, তাহলে বল গুণিতক সময়কাল বা যতক্ষণ ক্রিয়ার কাল। বলের ঘাত মানে আমরা কি লিখতে পারি? বলের ঘাত সমান প্রযুক্ত বল গুণিতক ক্রিয়াকাল মানে যতক্ষণ ব্যয় হয়েছে, আমি বলটা প্রয়োগ করেছি। তাহলে প্রযুক্ত বলের এসআই একক কি হবে? তাহলে আমরা বলের ঘাতের এসআই একক পেয়ে যাব। প্রযুক্ত বলের এসআই একক নিউটন, ক্রিয়ার কালকে আমরা কি বলে থাকি? সেকেন্ড, সময়টা এসআই ইউনিট কি থাকে? সেকেন্ড। তাহলে নিউটন ইন্টু সেকেন্ড। সিজিএস পদ্ধতিতেও সিমিলারলি আমরা বার করতে পারি ডাইন ইন্টু সেকেন্ড। ক্লিয়ার? তো দুটো পদ্ধতিতে আমরা একক পেলাম। আচ্ছা, ঘাত বল বাকি আছে। তো ঘাত বলের ক্ষেত্রে আমরা কি বলবো না, ঘাত বল তো একটা ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল। ঘাত বল হচ্ছে কি? একটা ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল। এই জিনিসটাকেই তোমরা লিখবে যে কোনো বস্তুর উপর যেমন করে একটা পেরেকের উপরে যখন একটা হাতুড়ি দিয়ে আমি আঘাত করি, তখন ওই হাতুড়ি আর পেরেকের মধ্যে
কতক্ষণ হাতুড়ি আর পেরেকের মধ্যে ক্রিয়ার কালটা থাকে, খুবই খুবই কম সময়। তাহলে ওই রকম বলটাকে আমরা বলে থাকবো ঘাত বল, যে কোনো বস্তুর উপর বৃহৎ মানের ও ক্ষণস্থায়ী বল প্রয়োগ করলে যে বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? ঘাত বল। সিম্পল জিনিস। সেকেন্ডে আমরা এর একক আমরা কি নেব? যেহেতু একটা ক্ষণস্থায়ী বল সেহেতু ঘাত বল সমান বল। ঘাত বল লাইক এস বল, বলের সাথে সমান। তাহলে এর একক কি আসবে? না এসআই একক, ঘাত বলের এসআই একক কি আসবে? নিউটন। আর সিজিএস একক কি আসবে? না ডাইন। সিম্পল জিনিস। আচ্ছা, এর 3 নম্বর পয়েন্ট কি আসবে? যেহেতু পার্থক্য, মিনিমাম আমাকে 3টা পয়েন্ট তো সাজেস্ট করতেই হবে। তো 3 নম্বর পয়েন্ট আমরা ঘাত বলের ক্ষেত্রে আমরা বলের ঘাতের ক্ষেত্রে আমরা কি নেব? দেখো বলের ঘাতের একক কি আসবে? দেখো নিউটনের মাত্রা কি হয়ে থাকে? বলের ঘাতের মাত্রা আমরা বার করে নিই। দেখো নিউটনের মাত্রা কি হয়ে থাকে? দেখো ml (10⁻²) আর ইনটু সেকেন্ড হচ্ছে ইনটু সেকেন্ড, মানে তার পাওয়ার কিছু নেই, মানে +1। তার মানে আমরা কি লিখতে পারি? যে ml (10⁻⁻1)। তাহলে বলের ঘাতের মাত্রা হচ্ছে ml (10⁻⁻1). আর ঘাত বল যেহেতু বল সেহেতু এর মাত্রা কি আসবে? এর মাত্রা আসবে ml (10⁻²). ml (10⁻²). ক্লিয়ার করলাম? তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমাদের এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো। তো এবারে আমরা দেখব সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের রয়েছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করতে আসবে। তো আমরা এবারে এই ডেরিভেশনটা করতে চলেছি। তো আমি এটাকে রাফ করে দিই। তো এবারে আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে এগাবো। তার অ্যান্সার আমরা খুঁজবো যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে। সাপোজ ধরো কোনো একটা বস্তু আরেকটা বস্তু, এই বস্তুটার বেগ হচ্ছে u1, এই বস্তুটার বেগ হচ্ছে u2, এই বস্তুটার ভর আমি ধরলাম m1, এই বস্তুটার ভর হচ্ছে m2। তো এই জায়গাটায় দুটো বস্তুর সংঘর্ষ ঘটলো। তাহলে এটা হচ্ছে কি? সংঘর্ষ লিখে রাখলাম, এটা হচ্ছে সংঘর্ষ স্থান। কত সময় ধরে হচ্ছে? না সময়কাল লিখে রাখলাম, সময় হচ্ছে t, বা ক্রিয়াকাল লিখি আরো বেটার হবে। ক্রিয়াকাল হচ্ছে কত? না আমাদের t। তো দুটো বস্তু একটা রৈখিক পথ বরাবর গতিশীল হচ্ছিল। তো এই জায়গাটায় কি হলো? সংঘর্ষ ঘটলো। তো সংঘর্ষ ঘটার ফলে তাদের মধ্যে কি আসবে? ডিফরমেশন আসবে। তো ডিফরমেশন আসার পর তারা নতুন একটা বেগ প্রাপ্ত হবে। তো সংঘর্ষের পর তাহলে এটা আগে ছিল কি? এই ঘটনাটা ছিল সংঘর্ষের আগে, তাহলে এটা ছিল সংঘর্ষ, তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে। এর পরে যেটা আমরা দেখব যে ওই দুটো বস্তু তাদের একটা ভিন্ন ভিন্ন বেগ প্রাপ্ত হলো। ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এই বস্তুটার বেগ প্রাপ্ত হয়েছে v1, এই বস্তুটার বেগ প্রাপ্ত হয়েছে v2। তাহলে দুটো বস্তু আলাদা আলাদা ভিন্ন বেগ প্রাপ্ত হলো, আর এই ঘটনাটা ঘটছে সংঘর্ষের পর। ক্লিয়ার হলো? তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা বলছে যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ কি হবে? ধ্রুবক থাকবে। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল? না সংঘর্ষের আগে ছিল m1 u1 প্লাস m2 u2। আর সংঘর্ষের পরে কত? না m1 v1 প্লাস m2 v2। তাই তো? তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ যা, সংঘর্ষের পরেও তাই থাকবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? না দ্যাট মিনস আমরা লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এটাই হচ্ছে কি? না রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো একটা বস্তু হ্যাঁ একটা মোদ্দা জিনিস এখানে একটা বলতে ভুলে গেছি যে u1 ডেফিনেটলি গ্রেটার দেন u2, নাহলে সংঘর্ষ হবেই না, প্রাইমারি ঘটনা। আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এবারে আমাকে ওখান থেকে একটা ভাগা কোশ্চেন রয়েছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ কর। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা কিভাবে প্রমাণ করব? তো আমরা প্রথমে এখানটায় লিখে নিচ্ছি। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম টু আমি কি করব?
থার্ড ল কি করব? প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে এই প্রমাণটা আমরা ফার্স্টে করব, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে থার্ড লর প্রমাণ। তো আমরা কি প্রথমে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে এই ঘটনাটা লিখব, লেখার পর যে ডেরিভেশনটা আছে সেটা লিখে নেব। m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, যেটা এসছে সেটা লিখে নিচ্ছি। এবারে করলামটা কি, কিছু কিছু কাজ করতে হবে। দেখো, এটা প্রথম বস্তুর ভরবেগ, এটা প্রথম বস্তুর অন্তিম ভরবেগ, এটা প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ, এটা প্রথম বস্তুর অন্তিম ভরবেগ। তো আমি করলাম কি না, m1 v1টাকে এই পাশে নিয়ে এলাম আর m2 u2টাকে ও পাশে নিয়ে গেলাম, দিলে প্রথম বস্তুর সমান চিহ্নের এক পাশে, দ্বিতীয় বস্তু সমান চিহ্নের আরেক পাশে। তাহলে আমি করলামটা কি না, মাইনাস অফ m1 v1 প্লাস m1 u1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমি কি করলাম না, মাইনাস অফ m1 v1, আচ্ছা m1টাকে আমি কমন নিয়ে নিলাম, m1টাকে আমি কমনও নিয়ে নিলাম, মাইনাসটাকে কমন নিলাম, m1টাকে কমন নিলাম, তাহলে কি লিখবো? v1 মাইনাস u1, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমি কি করলাম, m2টাকে কমন নিলাম, কি হলো? v2 মাইনাস u2। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে দেখো, এবারে করলামটা কি, যেহেতু এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়ার কাল কত ছিল, সংঘর্ষ কাল ছিল t, তাহলে সংঘর্ষ কাল দ্বারা আমি প্রত্যেককে কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে সংঘর্ষ কাল দ্বারা আমি প্রত্যেককে আমি কি করলাম? ভাগ করলাম। তাহলে m1 v1 মাইনাস u1 বাই t ইকুয়ালস টু, কারণ সংঘর্ষ কাল প্রথম বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য, আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও সেম টাইপ প্রযোজ্য, তাহলে সংঘর্ষ কাল দিয়ে আমি কি করলাম? ভাগ করলাম। মাইনাস সামনে ছিল m2 v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। আচ্ছা, এবারে দেখো যে v1 মাইনাস u1 বাই t-টাকে আমি প্রথম বস্তুর ত্বরণ বলতে পারি, আর v2 মাইনাস u2 বাই t-টাকে আমি দ্বিতীয় বস্তুর ত্বরণ বলতে পারি। তাহলে মাইনাস অফ m1 a1 মাইনাস অফ m1 a1 ইকুয়ালস টু m2 a2। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধরো এই বস্তুটা আর এই বস্তুটা, তাহলে এই বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, তাহলে দুটো বস্তু ছিল। তাহলে m1 a1টা কি না, প্রথম বস্তুটা কি করছে? দ্বিতীয় বস্তুর উপরে বল প্রয়োগ করলো। প্রথম বস্তু কি করছে? দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করছে। এটা হচ্ছে প্রথম বস্তু দ্বারা কার উপরে বল প্রয়োগ করছে? দ্বিতীয় বস্তুর উপর। এই বলটা কার উপরে সৃষ্টি করছে? দ্বিতীয় বস্তুর উপর। আর এই বলটা কার না, দ্বিতীয় বস্তুর। দ্বিতীয় বস্তু কার উপরে প্রয়োগ করবে? প্রথম বস্তুর উপর। তাহলে ফোর্স অফ, এটা কে প্রয়োগ করেছে? এটা এই বলটা কে প্রয়োগ করছে? প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তু কার উপরে প্রয়োগ করছে? দ্বিতীয় বস্তুর উপর। ফোর্স অন 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 1 মাইনাস অফ, আর এটা কার বল না, দ্বিতীয় বস্তুটার দ্বারা প্রযুক্ত বল কার উপর? প্রথম বস্তুর উপর। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, যে প্রত্যেক বস্তুর, এটা হচ্ছে আমার যদি ক্রিয়া বল হয়, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। এখানে ডেফিনেটলি এই বলের মানগুলো যে আমরা নিয়েছি, তাদের ম্যাগনিটিউড নিয়েছি, মান নিয়েছি, ডিরেকশন তো নেগেটিভটা বুঝিয়ে যাচ্ছে। নেগেটিভের দ্বারা আমি বোঝাতে চাইছি কি, যে তার ডিরেকশনটা কোন দিকে, তাহলে মান সমান এবং তাদের অভিমুখ বিপরীত, এতটুকু। তো সেকেন্ড যেটা আমাদের ছিল, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমাকে প্রমাণ করতে হবে। তো চলো পাশেই করে দিচ্ছি। তো এবার আমরা করবো থার্ড ল থেকে, কোথায় না, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো সাইডেই করি, দুটো জিনিস পাশাপাশি থাকুক। আচ্ছা, তো থার্ড ল আমাকে কি বলছে না, থার্ড ল বলছে ফোর্স অন 2 ডিউ টু 1 ইকুয়ালস টু ফোর্স অন 1 ডিউ টু 2। এদের ম্যাগনিটিউডটা সমান, তাদের মাইনাসটা কি বলছে, তাদের ডিরেকশনটা অপোজিট। তো এটাকে আমি একটু এগিয়ে নিতে পারি, কি এগাতে পারি, এটাকে আমি বলতে পারি যে m1 a1 ইকুয়ালস টু m2 a2 মাইনাস অফ, সিমিলার, একদম সিমিলার। আচ্ছা, এই জিনিসটাকে আমি কি বলতে পারি, দেখো এই জিনিসটাকে আমি বলতে পারি যে m1 a1 মানে আমি কি লিখতে পারি, v1 মাইনাস u1 বাই t ইকুয়ালস টু মাইনাস অফ m2
v2 মাইনাস u2 বাই টি। তো বোথ সাইড আমি টি কে টি ক্যান্সেল করলাম। টি কি ছিল না, টি ছিল তাদের মধ্যে ক্রিয়াকাল। প্রত্যেকের ক্ষেত্রে উপরের ঘটনাটা একই থাকবে। তো এর পরের লাইন আমি লিখবো m1 v1, একটা মাইনাস ছিল খেয়াল রাখবে, m1 v1 মাইনাস অফ m1 u1 ইকুয়ালস টু, মাইনাসটা গুণ করে দেবো, মাইনাস অফ m2 v2 মাইনাস মাইনাস প্লাস m2 u2। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এবারে আমি করলামটা কি, m1 v1 এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি, এটাকে লেফট সাইডে নিয়ে আসছি, প্লাস m2 v2 ইকুয়ালস টু m2 u2 প্লাস m1 u1, এই জিনিসটাকে আমি ও পাশে নিয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে? তো একে যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমি পাই m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। দেখো নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমি এখানটায় প্রুফ দিতে পারলাম। ক্লিয়ার হলো? তো নেক্সট, তো আমাদের 2 নম্বর কোশ্চেনটাকে আমরা ক্লিয়ার করেছি। তো পরীক্ষা হলে আমাকে এগুলোকে কমপ্লিট করতে হবে। তো এইগুলো হচ্ছে কি সম্ভাব্য কোশ্চেন। নেক্সট আমরা নিয়ে আসবো রকেট বা জেট বিমানের মূল কার্যনীতি ব্যাখ্যা করো। রকেটের বা জেট বিমানের ক্ষেত্রে যে কার্যনীতিটা হয়ে থাকে সেই কার্যনীতিটা আমরা এখানটায় দেখাবো। কত মার্কে এসে থাকে? 3 মার্কের এসে থাকে। চলো তাহলে কোশ্চেন নাম্বার 3টাকে আমরা দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 3 তার অ্যান্সার দেখো। তাহলে অ্যান্সার 3 লিখি, অ্যান্সার 3। আচ্ছা, তো রকেট বা জেট বিমানের মূল কার্যনীতিটা কি? দেখো রকেটের ক্ষেত্রে কি হয়, পরিবর্তনশীল ভরের একটা কনসেপ্ট এসে থাকে। কেন না, যতই রকেট উপরের দিকে যেতে থাকে ভর ততই কি হতে থাকে, কমতে থাকে। তাহলে এরকম একটা পরিবর্তনশীল ভরের একটা কনসেপ্টের ধারণা তোমাকে আগে রাখতে হবে। যেমন করে আমি ধরলাম, সাপোজ ধরো এই একটা বস্তু, তাহলে এই বস্তুটার ভর আমি নিলাম m, বস্তুটার বেগ কত, আমি মানলাম বস্তুটার v বেগে এগোতে আছে। তো পেছন থেকে আমি একটা dm ভরের একটা বস্তু নিলাম, যে বস্তুটার বেগ হচ্ছে কত না u, যে বস্তুটার বেগ হচ্ছে u। আর এই বস্তুটার উপরে একটা f মানে এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হচ্ছে, যার জন্য সে v বেগে এগোতে আছে। তো এবারে হলোটা কি, আচ্ছা এখানে কি বলছি না u গ্রেটার দেন অফ v, ইউটা v এর থেকে বড়। তাহলে কি হলো না, কিছুক্ষণ পরে এই জায়গাটায় ধরো সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার পর কি হলো, সংঘর্ষের কালটা আমি ধরলাম dt সময় সংঘর্ষ ঘটেছে। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ক্রিয়াকাল, ডিটিটা হচ্ছে আমাদের ক্রিয়াকাল। তো সংঘর্ষ ঘটার পরে আমি কি দেখলাম না, ঘটার পর হলোটা কি না, ওই দুটো বস্তু কি হলো, যুক্ত হলো। তাহলে m প্লাস dm, আমি মানলাম m প্লাস dm, আমি মানলাম যে বস্তুটার কিছুটা হলেও বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বড় বস্তুটার বেগ কত ছিল v, আর ছোট বস্তুটার বেগ কত না u। তাহলে ডেফিনেটলি বড় বস্তুটা ছোট বস্তুটার বেগ প্রাপ্ত হবে না, যে এর বেগের থেকে সামান্যটুকু বেশি হয়ে যাবে। কেন না, এর ভর অনেকটাই কম, তাহলে এর ভরটা কিন্তু এর বেগটার দ্বারা এর সামান্যটুকু প্রভাবিত হতে পারে, এর বেগটাকে সে কপি করতে পারে না। তাহলে আমি লিখলাম কি যে v প্লাস ডিভি, সামান্যটুকু বেগ তার কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো আমি মানলাম যে প্রথম ক্ষেত্রে তার ভরবেগ ছিল মোট ভরবেগ p, আর অন্তিমে তার ভরবেগ কত হবে না p প্লাস ডিপি, সামান্যটুকু ভরবেগ চেঞ্জ হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম ক্ষেত্রে আমি একটু দেখে নিতে পারি যে প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল, যে প্রথম ক্ষেত্রে এখানটা আমরা কোন ঘটনাটাকে কাজে লাগাবো, যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামকেই কাজে লাগাচ্ছি। তো প্রথম ক্ষেত্রে কত ছিল না, এই বস্তুটার ক্ষেত্রে ভরবেগ dm ইন্টু ইউ, এই বস্তুটার ক্ষেত্রে কি লিখবো না, এই বস্তুটার ভরবেগ হচ্ছে কত m ইন্টু ভি, এই বস্তুটার ভর হচ্ছে m, বেগ হচ্ছে v, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কত লিখবো m ইন্টু ভি। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মোট ভরবেগ, প্রথম ক্ষেত্রে মোট ভরবেগ। আচ্ছা পরে মোট ভরবেগ কত পাবো না, পরে যেটা আছে p প্লাস ডিপি, যেটা আমাদের কত হবে p প্লাস ডিপি ইকুয়ালস টু আমি কত লিখবো, দেখো m প্লাস dm
ইন্টু ভি প্লাস ডিভি, তাই না? তো এটাকে আমি একটু এগিয়ে নিতে চাই, কি লিখবো না এম ভি প্লাস এম ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিএম প্লাস ডিএম ইন্টু ডিভি। দেখো ডিএম ইন্টু ডিভিটাকে আমি নেগলেক্ট করতে পারি, কেন না সাপোজ ধরো 0.4 ইন্টু আমি মানলাম 0.2, তাহলে দুটো ছোট সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে কত আসে 0.08, তো আরো ছোট, তাহলে দুটো ছোট সংখ্যাকে গুণ করলে তার রেজাল্টেন্টটা আরো ছোট হয়ে যায়। সেই জন্য আমি কি করব, এই জিনিসটাকে উপেক্ষা করব, এটাকে আমরা কি করলাম উপেক্ষা করলাম। তো উপেক্ষা করতে আমি কি পেলাম পি প্লাস ডিপি ইজ ইকাল টু এম ভি প্লাস এম ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিএম। আচ্ছা, তো ভরবেগের পরিবর্তন কত হয়েছে, তো এটা আমরা করে নিয়েছি ব্যাস। এরপরে তাহলে এই ভরবেগ, এই টোটাল ভরবেগটাকে আমরা তো পি বলেছি, তাহলে এখান থেকে আমি ভরবেগের পরিবর্তনটাকে এক খুঁজে পেতে চাই। তো ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন সমান আমি কি লিখব, যে ভরবেগের পরিবর্তন সমান যে পি প্লাস ডিপি মাইনাস পি, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ডিপি ইকুয়ালস টু এই ভ্যালুটা যদি আমি পুট করতাম, তাহলে পুট করলে আমি কি লিখতাম, পুট করলে আমি এটাই লিখতাম যে এম ভি প্লাস এম ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিএম মাইনাস ডিএম ইন্টু ইউ প্লাস এম ইন্টু ভি। তাহলে এম ভি ক্যান্সেল, আর যদি কেউ কাটার থাকে কেটে যাবে। তাহলে ডিপি ইজিক্যাল টু কত আসছে এম ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিএম মাইনাস ডিএম ইন্টু ইউ। আচ্ছা, তো এখান থেকে আমি একটা ডিএম কেও কমন নিতে পারি, তো ডিপি ইকুয়ালস টু এম ইন্টু ডিভি মাইনাস অফ ডিএম কে আমি কমন নিলাম। আচ্ছা, মাইনাস যদি আমি মাইনাস কমন নিয়েছি যেহেতু, তাহলে ইউ মাইনাস ভি হয়ে যাবে না, ইউ মাইনাস ভি, তাহলে ডিপি ইজকাল টু দ্যাটস, এতটুকু ক্লিয়ার। তো নেক্সট আমি করছি কি, নেক্সট আমি করছি দেখো সংঘর্ষ কাল বা ক্রিয়াকাল কত ছিল না ডিটি সমান, তো আমি বোথ সাইডে যদি আমি ডিটি দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো ডিপি বাই ডিটি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি লিখতে পারি মাইনাস ইউ মাইনাস ভি ইন্টু ডিএম বাই ডিটি লিখতে পারি, পারি তো। তা ডিপি বাই ডিটি মানে কি, নিউটনের তৃতীয় গতি সূত্র কি বলছে, ডিপি বাই ডিটি হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলছি বল, ভরবেগের পরিবর্তনের হার, ডিপি বাই ডিটি হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার, তাহলে একে আমরা কি বলবো বল। তাহলে এফ, তাহলে আমরা কি লিখলাম এফ ইজ ইকাল টু এম ইন্টু ডিভি বাই ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ইন্টু ডিএম বাই ডিটি, এতটুকু ক্লিয়ার, ডিএম বাই ডিটি এতটুকু ক্লিয়ার। তো উপরের ঘটনাটা আমি একটু মুছতে চাই, উপরের ঘটনাটা আমি যদি মুছে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, আমি এইটুকুই মুছছি। দেখো এক্ষেত্রে আমি কি পাচ্ছি, দেখো রকেটের ক্ষেত্রে বাহ্যিক বল কি হয় জিরো হয়, রকেটের ক্ষেত্রে যে গ্যাসটা নির্গত হয় সেটা ইন্টারনাল তাকে দেওয়া থাকে, সে কি করে ক্রিয়াবল সৃষ্টি করে, যার জন্য প্রতিক্রিয়া বলের দরুন রকেট সামনের দিকে এগিয়ে যায়। তো বাহ্যিক কোনো এক্সটার্নাল ফোর্স তো প্রযুক্ত হয় না, তাহলে এখানে এফটা কি ছিল এক্সটার্নাল ফোর্স, তো এখানে এফটা কি ছিল লক্ষ্য করবে ছবিটাতে, এফটা কি ছিল এক্সটার্নাল ফোর্স, তাহলে রকেটের বা জেট বিমানের ক্ষেত্রে কি হয় না এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু কত জিরো, দ্যাট মিনস এফ ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমরা কি লিখতে পারি, অতএব তাহলে এইটা যদি জিরো হয় তাহলে এই গোটা রাশিটা এই পাশে চলে আসে, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি ইউ মাইনাস ভি ডিএম বাই ডিটি, এটা লিখতে পারি। ইউ মাইনাসটা ভিটা আছে কি, তাহলে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে এম ডিভি বাই ডিটি কে আমি কি বলতে পারি এক্সেলারেশন এ, তাহলে এটা হচ্ছে কি আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগকে আমরা ডব্লিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা, তো এই ইকুয়ালস তাহলে ডব্লিউ বাই এম ইন্টু ডিএম বাই ডিটি, তাহলে এ হচ্ছে কি ত্বরণ, যে ওই রকেটের ত্বরণ আমরা তাহলে বার করতে পারলাম, এটা হচ্ছে কি রকেটের ত্বরণ বা জেট বিমানের ত্বরণ। আচ্ছা, এখানটায় কথাটা হচ্ছে ডব্লিউ হচ্ছে কি না তাদের আপেক্ষিক বেগ,
ডব্লু হচ্ছে কি, যে যে জিনিসগুলো আমি পাচ্ছি সেই জিনিসগুলো আমি লিখে দিই পাশে, যে ডব্লুটা হচ্ছে কি। তা আমরা তাহলে এই ঘটনাটা কেনই বা নিলাম, যেহেতু রকেটের ক্ষেত্রে পরিবর্তনশীল ভরের একটা কনসেপ্ট রয়েছে, সেহেতু পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি হয়ে থাকে সেখান থেকে আমরা রকেটের কার্যনীতিকে ডিসকাস করে দেবো। সিম্পল জিনিস। তাহলে রকেটের কার্যনীতিতে আমরা 3 মার্ক আসবে, তো 3 মার্ক যে আসবে তা কার্যনীতি আমি কিভাবে ডিসকাস করব? তো ডিসকাস করার নিশ্চয়ই একটা কোনো একটা প্রসিডিওর থাকবে। আচ্ছা, তো ডব্লু হচ্ছে কি না, ডব্লু হলো ডব্লু হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে, প্রথম বস্তুটা মানে এখানে কি না, গ্যাসের সাপেক্ষে গ্যাসের নির্গত গ্যাসের গতিবেগের সাপেক্ষে রকেটের গতিবেগের মধ্যে আপেক্ষিক বেগ। নির্গত গ্যাসের সাপেক্ষে রকেটের বেগ। তাহলে ডব্লু হচ্ছে কি আপেক্ষিক বেগ, ডব্লু হচ্ছে আমি এখানে লিখে রাখি আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? কার? গ্যাসের সাপেক্ষে রকেটের। আর এমটা হচ্ছে কি না, এম হচ্ছে মানে রকেটের ভর। আর ডিএম বাই ডিটিটা হচ্ছে কি, যে ডিটি সময়ে ডিএম পরিমাণে গ্যাস কি হচ্ছে নির্গত হচ্ছে, ডিটি সময়ে ডিএম পরিমাণের গ্যাস নির্গত হয়। ব্যাস এইটুকুই হচ্ছে কি, এখান থেকে আমরা রকেটের ত্বরণ আমরা বার করতে পারবো। তাহলে কিভাবে রকেটের ত্বরণ আমরা সিলেকশন করব, রকেটের ত্বরণকে আমরা কিভাবে ধরবো, সেটাই আমরা এখান থেকে আমরা ডিটেলস নিতে পারবো। ক্লিয়ার হলো? তো নেক্সট যে 4 নম্বর কোশ্চেনটা রয়েছে, যে কি কি নিউমেরিক্যাল এসে থাকে, যে 4টে নিউমেরিক্যাল আমি এখানটায় নিয়েছি, সেই 4টে নিউমেরিক্যাল থেকে আমি কি করব না, প্রত্যেকটা থেকে দুটো করে অঙ্ক আমি নেক্সট লেকচারে আমি নিয়ে আসবো, যেখান থেকে আমি প্রায় সবগুলোকে আমি কভার করার চেষ্টা করব। প্রায় সবগুলোকে, 1-2 অঙ্কে তো সব কভার করা সম্ভব নয়, তো আমি 2 এমন অঙ্ক আমি নিয়ে আসবো যে অঙ্কগুলোতে প্রত্যেকটা টপিকস কভার হবে। কেমন 2 অঙ্ক? টেনশন থেকে 2, পুলি থেকে 2, লিফট থেকে 2, বোম এক্সপ্লোরেশন থেকে 2 অঙ্ক নিব। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকবে, তোমরা মন দিয়ে কন্টিনিউ পড়াটাকে দেখতে থাকো। তো এই বলে আজকে আমি রাখলাম। গুড ইভিনিং।